হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের সামনে সেন্টেন্সের চতুর্থ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে সেন্টেন্সের 3টা ক্লাস হয়ে গেছে। প্রথম ক্লাসটাতে আমাদের আলোচনা ছিল সেন্টেন্সের প্রকারভেদ, সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, এবং অর্থগত দিক থেকে সেন্টেন্স যে 5 প্রকার, সেই 5 প্রকার তোমরা প্রশ্নে চিনবা কীভাবে, এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় ক্লাসটাতে আলোচনা ছিল গঠনগত দিক থেকে সেন্টেন্স যে 3 প্রকার, এই 3 প্রকার তোমরা কিভাবে আইডেন্টিফাই করবা, কিভাবে চিনতে পারবা, এই বিষয় নিয়ে ছিল আমার দ্বিতীয় ক্লাসটা। গতকালকে যে তৃতীয় ক্লাসটা হয়ে গেছে, তৃতীয় ক্লাসে আমাদের আলোচনা ছিল হচ্ছে যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে যাব তখন আমাদের অনেক জায়গাতে ক্লজের ব্যাপারে আলোচনা আসবে। ক্লজ সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে সেক্ষেত্রে আমরা দেখা যায় যে সেন্টেন্সের যে ট্রান্সফরমেশন বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বাক্যের রূপান্তর যেটা, এই সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা পাবো না বা বুঝতে পারবো না। এই জন্য আমাদের তৃতীয় ক্লাসটা ছিল ক্লজ সম্পর্কে। 3 প্রকার ক্লজ নিয়ে আলোচনা করেছিলাম গতকালকে: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। এবং আজকে যে চতুর্থ ক্লাসটা আজকে উপস্থিত হয়েছি তোমাদের সামনে, এখানে আমরা আলোচনা করব যে একটা বাক্যে একটা ভার্ব কতগুলো প্যাটার্নে থাকতে পারে, কতগুলো ধরনে থাকতে পারে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। তো আর দেরি না করে আমরা চলো টার্মস অফ ভার্ব, অর্থাৎ একটা বাক্যে একটা ভার্ব কতভাবে থাকতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তো শিক্ষার্থীরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনে আমাদের যে স্লাইডটা আছে, এখানে টার্মস অফ ভার্ব বলা আছে। আচ্ছা, ভার্ব আমাদের এত প্রয়োজন কেন? কোনো বাক্যই তো আসলে ভার্ব ছাড়া হয় না। এই জন্য ভার্ব সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা থাকতে হবে, এবং একটা বাক্যে একটা ভার্ব কত রকমভাবে থাকতে পারে সেটাও আমাদেরকে ভালোভাবে জানতে হবে বা বুঝতে হবে। তা না হলে কিন্তু আমরা এই যে সেন্টেন্সের যে আমরা ক্লাস করছি এবং যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো না বিষয়গুলা। তো ভার্বসের আরেকটা বেশি গুরুত্ব রয়েছে কিন্তু টেন্সের ক্ষেত্রে। টেন্সকে যদি তুমি চিনতে চাও, তোমাকে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব সম্পর্কে সাম্যক ধারণা থাকলেই তুমি টেন্স সম্পর্কে তোমার ধারণা হবে। একইভাবে এই অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব সম্পর্কে তোমার ভালো যদি পরিষ্কার ধারণা থাকে, সেক্ষেত্রে তুমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেও ভালো করতে পারবা। শুধুমাত্র ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স না, ইংরেজির যে কোনো টার্মসেই তুমি ভালো করতে পারবা যদি ভার্ব সম্পর্কে তোমার ভালো ধারণা থাকে। আরও একটা বিষয় হচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই টার্মস অফ ভার্বের গুরুত্ব অনেক। আমরা যদি টার্মস অফ ভার্ব সম্পর্কে যদি ক্লিয়ার ধারণা আমাদের থাকে, তাহলে আমরা অজস্র ইংরেজি বাক্য আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন আমরা বানাতে পারবো। এই জন্য টার্মস অফ ভার্বসের ক্লাস আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাসে যাওয়ার আগে বেশি গুরুত্বপূর্ণ। তাই আগে টার্মস অফ ভার্বস করাচ্ছি, এরপরে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যাব। তা তোমরা আজকের ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করবা। টার্মস অফ ভার্বের ক্লাসটা 2টো ভাগে ভাগ হবে, চতুর্থ ক্লাস এবং পঞ্চম ক্লাস। চলো আজকে চতুর্থ ক্লাসে কত দূর পর্যন্ত আমরা আলোচনা করতে পারি। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে টেন্সকে চিনতে হলে আমাদেরকে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব খেয়াল করতে হবে। আচ্ছা, অক্সিলারি ভার্ব পৃথিবীতে কতটা? এটা কিন্তু অনেক সময় প্রশ্ন করে। অনেকে বলে 3টা, অনেকে বলে 2টা, বিভিন্ন জনে বিভিন্ন রকম উত্তর দেয়। আসলে অক্সিলারি ভার্ব হচ্ছে টোটাল 24টা। এই 24টার বাইরে কোনো অক্সিলারি ভার্ব তোমরা কোথাও পাবা না। 24টার বাইরে অক্সিলারি ভার্ব তোমরা কোথাও পাবা না। কেউ যদি তোমাদেরকে কখনো প্রশ্ন করে যে অক্সিলারি ভার্ব টোটাল কতটা, তোমরা চোখ বন্ধ করে অক্সিলারি ভার্ব টোটাল 24টা, এর বাইরে কেউ তোমাদেরকে অক্সিলারি ভার্ব আর বলতে পারবে না এই 24টার বাইরে। দেখো নিচে যে টেবিলটা দেওয়া আছে, এই টেবিলটার মধ্যে আমি বলে দিয়েছি পিওর অক্সিলারি ভার্ব 11টা, পিওর অক্সিলারি ভার্ব হচ্ছে 11টা, মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে 8টা, সেমি মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে 5টা। এই 11 আর 8 19 আর 5 24। এই 24টার বাইরে কোনো অক্সিলারি ভার্ব তোমাদেরকে পৃথিবীতে আর কেউ দেখাতে পারবে না। তো পিওর অক্সিলারি ভার্ব যে 11টা রয়েছে, চলো সেই 11টার সাথে পরিচিত হই। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ। দেখো গোনো, 3 6 7 8 9 10 11টা। একইভাবে মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো দেখো, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট। দেখো 4 জোড়া, 4 দুগুনি 8টা। শ্যাল, শুড, উইল, উড 4টা, ক্যান, কুড, মে, মাইট, মোট 8টা। সেমি মোডাল অক্সিলারি ভার্ব রয়েছে 5টা, নিড, ইউজ টু, ডেয়ার, অট টু, আর হচ্ছে মাস্ট।
এই মাস্ট মানে হচ্ছে অবশ্যই, এই মাস্টকে আবার শেষে হ্যাভ টু দিয়ে প্রকাশ করা হয়েছে। কাউকে কোনো কাজ বাধ্যতামূলক করতে হয় এমন ক্ষেত্রে মাস্টের ব্যবহার হয় অথবা হ্যাভ টুর ব্যবহার হয়। এই জন্য এখানে আমরা মাস্ট হ্যাভ টু দুটোই দিয়েছি, কিন্তু মূলত মাস্ট ধরে রাখলেই হবে। তাহলে শেষে আছে পাঁচটা, নিড, ইউজ টু, ডেয়ার, অট টু, মাস্ট। তাহলে মোট অক্সিলারি ভার্ব কতটা? 24টা। পিওর অক্সিলারি ভার্ব হচ্ছে 11টা, মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে 8টা, আর সেমি মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে 5টা। দেখো ক্লজের যখন ক্লাস করিয়েছি বা প্রথম তোমার এর পরের স্লাইডটাতে দেখো তোমরা কি দেখতে পাচ্ছ, ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বের আলোচনা কেন আসলো? ফাইনাইট ভার্বের আলোচনা এই কারণে আসলো, আমরা যখন ক্লজ নিয়ে আলোচনা করেছিলাম তৃতীয় ক্লাসে, তখন কিন্তু ফাইনাইট ভার্ব কথাটা আসছে। এবং প্রথম ক্লাসেও যখন আমরা আলোচনা করেছিলাম বা দ্বিতীয় ক্লাসে, মানে সেন্টেন্সের ক্লাসগুলোতে ফাইনাইট ভার্ব কথাটা আসবে। তো ফাইনাইট ভার্ব কোনগুলা, এটা তোমরা জিজ্ঞেস করতে পারো যে কোনো স্যারকে। ফাইনাইট ভার্ব কোনগুলা, এটা আমি তোমাদেরকে একদম এক কথায় বুঝিয়ে দিই। পৃথিবীতে তোমরা ফাইনাইট ভার্ব কোনটি বা কোনগুলো, এগুলো একটা একটা করে মুখস্থ করার দরকার নাই। মনে রাখবা পৃথিবীতে সকল অক্সিলারি ভার্ব অর্থাৎ 24টা, সকল অক্সিলারি ভার্ব মানে তো 24টা, একটু আগেই বুঝাইলাম ফার্স্ট স্লাইডে। মোট অক্সিলারি ভার্ব যে 24টা, মানে সকল অক্সিলারি এবং মূল ভার্বের প্রেজেন্ট ও পাস্ট ফর্মগুলাই হচ্ছে ফাইনাইট ভার্ব। পৃথিবীতে যত অক্সিলারি ভার্ব আছে, যত মূল ভার্ব আছে, তা যত অক্সিলারি বলতে তো আমি তো 24টা একটু আগে তো বুঝাই আসলাম। তো পৃথিবীতে যত অক্সিলারি ভার্ব আছে আর যত মূল ভার্ব আছে, এর প্রেজেন্ট এবং পাস্ট ফর্মগুলাই হচ্ছে ফাইনাইট ভার্ব। এটা তোমরা জিজ্ঞেস করবা যে কোনো টিচারকে যে ফাইনাইট ভার্ব কোনটা, তখন ওনারা তোমাদেরকে অনেক ব্যাখ্যা দেবে, অনেক কিছু বোঝাতে চাবে। আসলে অত কিছু বোঝার দরকার নেই। পৃথিবীতে যত অক্সিলারি ভার্ব আছে আর যত মূল ভার্ব আছে, এদের প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্মগুলোই হচ্ছে ফাইনাইট ভার্ব। আচ্ছা, এইবার হলো মূল টার্ম, যে একটা বাক্যে একটা ভার্ব কত ধরনের থাকতে পারে। একটা বাক্যে একটা ভার্ব কত ধরনের থাকতে পারে, দেখো নিচের টেবিলের মাধ্যমে এটা পরিষ্কার করা হয়েছে। একটা বাক্যে একটা ভার্ব 8টা ধরনে থাকতে পারে। টেন্সের দিক থেকে দুটো ধরনে আসবে, প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম। মানে প্রেজেন্ট ফর্মে থাকতে পারে এবং পাস্ট ফর্মে থাকতে পারে। এই বিষয়গুলো বোঝার জন্য তোমাদেরকে আমার টেন্সের ক্লাসটা দেখতে হবে, যে একটা বাক্যে একটা ভার্ব কত রকম থাকতে পারে। 8 রকম। তা প্রথমেই আছে টেন্সের দিক থেকে 2টা রকম থাকতে পারে, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর হচ্ছে পাস্ট ফর্ম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে পার্টিসিপলের দিক থেকে 3টা ধরনের থাকতে পারে। পার্টিসিপলের দিক থেকে 3টা ধরনের থাকতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এটা এখনো আলোচনা হয় নাই। এই আলোচনাটাও তুমি দেখবা যে অনেক সময় বলবে তোমাদের সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার সময় তুমি দেখবা বাক্য প্রেজেন্ট পার্টিসিপল হইলে এই করতে হয়। তা যদি তুমি প্রেজেন্ট পার্টিসিপল না বোঝো, তুমি যদি পাস্ট পার্টিসিপল না বোঝো, তুমি যদি পারফেক্ট পার্টিসিপল না বোঝো, তখন তুমি কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তুমি করতে পারবা না, আর টিচাররা করে দিলেও তুমি বুঝতে পারবা না। একইভাবে আরও যে 3টা ফর্মে থাকতে পারে, সেটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড এবং ভার্বাল নাউন। অর্থাৎ দেখো এই যে ডান দিকের টেবিল থেকে তোমরা গুনবা, মোট 8টা ফর্ম বলেছি, 8টা ধরনে থাকতে পারে একটা বাক্যে একটা ভার্ব। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম 2টা, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল 3টা আর 2টা 5টা, ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন 3টা, মোট 8টা। এই 8টা প্যাটার্নের বাইরে একটা ভার্ব একটা বাক্যে থাকতে পারে না। তো এই 8 ধরন সম্পর্কে যদি তোমাদের আইডিয়া হয়ে যায়, তোমাদের স্পোকেন ইংলিশেও কোনো সমস্যা হবে না। তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং যখন লিখবা, অর্থাৎ এসে মানে কম্পোজিশন, প্যারাগ্রাফ, লেটার, রিপোর্ট, স্টোরি রাইটিং, মানে তোমরা যাই লিখবা, ফ্রি হ্যান্ড রাইটিং যা লিখবা, তোমরা এই ফরম্যাটগুলো জানা থাকলে বা এই ফর্মগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকলে তোমাদের কোনো ফ্রি হ্যান্ড রাইটিংয়েই কখনো আটকাইতে পারবে না। প্লাস গ্রামারেও তোমরা হবা তুখোর। তা আজকে যে ক্লাসটা চলতেছে, এই ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে, যেহেতু টেন্সের ক্লাসে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম নিয়ে আলোচনা হয়ে গেছে, আজকে আমরা আলোচনা করব পার্টিসিপল নিয়ে। পার্টিসিপল কয় প্রকার? 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে আজকে আলোচনা করব। আর পঞ্চম ক্লাসটাতে যে আমরা আলোচনা করব হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড এবং ভার্বাল নাউন নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে পঞ্চম ক্লাসে। তো চলো পরের স্লাইডে চলে যাই। দেখো স্ক্রিনে যে স্লাইডটা দেখা যাচ্ছে, এখানে পার্টিসিপল কথাটা আসছে। আমরা আজকে 3 প্রকার পার্টিসিপল শিখব। যে একটা বাক্যে একটা ভার্ব যে 8 রকম থাকতে পারে, তার প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম তো আগেই শিখছি টেন্সের মাধ্যমে, আজকে পার্টিসিপলটা শিখব। তা পার্টিসিপল মূলত কি করে বা পার্টিসিপল কাদেরকে বলে? যে শব্দ একই সাথে
ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে। যে শব্দ একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে। খেয়াল রাখবা, পার্টিসিপল কয় প্রকার? পার্টিসিপল 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো প্রথমে আমরা চলো আলোচনা করি প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। চলমান এবং দুটি কাজের মধ্যে আগে শেষ হওয়া কাজের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল করা যাবে। চলমান এবং দুটি কাজের মধ্যে আগে শেষ হওয়া কাজের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল করা যাবে। দেখো, যখন আমি সংজ্ঞাটা পড়ব তখন অনেক কিছুই তোমরা বুঝতে পারবা না, কিন্তু যখন আমি উদাহরণ দিব তখন তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রেজেন্ট পার্টিসিপল কি বললো? প্রথম পার্টিসিপল কি বললো? পার্টিসিপল হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে একই সাথে যে শব্দ দ্বারা। আচ্ছা, এরপরে প্রেজেন্ট পার্টিসিপল কি বলতেছে? চলমান এবং দুটি কাজের মধ্যে আগে শেষ হওয়া কাজ। চলমান একটা টপিকস আর দুটি কাজ কিন্তু আরেকটা টপিকস, দুইটাকে একসাথে মিলাবা না। চলমান একটা জিনিস, দুটি কাজ আরেকটা জিনিস। চলমান কাজের ক্ষেত্রে তুমি প্রেজেন্ট পার্টিসিপল করতে পারবা, আর দুইটা কাজ যদি বুঝায় ওই দুইটা কাজের মধ্যে আগে যে কাজটা শেষ হবে সেটাও তুমি প্রেজেন্ট পার্টিসিপল করতে পারবা। আচ্ছা, এখানে একটা শর্ত দেওয়া আছে, যদি দুটি কাজের কথা বলা হয় সেখানে প্রেজেন্ট পার্টিসিপল হতে হলে দুইটা সাবজেক্ট কিন্তু একই হতে হবে, দুইটা কাজের সাবজেক্ট একই হতে হবে, দুইটা কাজের সাবজেক্ট একই হতে হবে প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে যখন দুটি কাজের মধ্যে আগে শেষ হওয়া বুঝাবে। কিন্তু চলমানের ক্ষেত্রে এরকম শর্ত নয়, চলমানের ক্ষেত্রে চলমান বুঝাইলেই হবে। আবার চলমান বললে কিন্তু কন্টিনিউয়াস বুঝো না, এখানে চলমান বলতে অন্য একটা জিনিস। দেখো, আমি যখন তোমাদেরকে অর্থ বুঝাবো তখন তোমাদের এই সম্পর্কে ব্যাপারটা বুঝতে পারবা এগুলো কেমন অর্থ দেয়। দুটি কাজের মধ্যে আগে শেষ হওয়া কাজ যখন হবে তখন অর্থ দেবে যে, খেয়ে, দেখে। এখানে যাওয়ার ক্ষেত্রে বলতেছে যে, খাওয়ার ক্ষেত্রে বলতেছে খেয়ে, দেখার ক্ষেত্রে বলতেছে দেখে, ঘুমের ক্ষেত্রে বলবে ঘুমিয়ে, পড়ার ক্ষেত্রে বলবে পড়ে, লেখার ক্ষেত্রে বলবে লিখে, এই টাইপের। আর চলমান কাজ যখন বুঝাবে তখন আসবে উড়ন্ত, চলন্ত, পরন্ত, ডুবন্ত। অর্থাৎ কোনো জিনিস যদি উড়তে থাকে তাহলে তুমি কি বলবা? উড়ন্ত। কোনো জিনিস যদি চলতে থাকে তাহলে তুমি কি বলবা? চলন্ত। কোনো জিনিস যদি পড়তে থাকে মানে উপর থেকে নিচের দিকে পড়তে থাকে তাহলে তুমি কি বলবা? পরন্ত। কোনো জিনিস যদি ডুবতে থাকে তাহলে তুমি কি বলবা? ডুবন্ত। এখন কেউ যদি লিখতে থাকে সেটা লেখন্ত তো আর কথা হয় না, সেটা বলবে লিখতে থাকা। কেউ যদি দেখতে থাকে তাহলে হবে দেখতে থাকা, দেখার অত, এই টাইপের আর কি। এই টাইপের হলে সেটা হবে চলমান অর্থ দেবে। আর দুটি কাজের মধ্যে আগে শেষ হওয়া কাজের ক্ষেত্রে যে, খেয়ে, দেখে অর্থ দেবে। তাইলে প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা বুঝলাম হচ্ছে চলমান এবং দুটি কাজের মধ্যে আগে শেষ হওয়া কাজের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল করা যাবে। দুটি কাজের মধ্যে আগে শেষ হওয়া কাজের ক্ষেত্রে দুটি কাজের সাবজেক্ট একই হইতে হবে এবং দুটি কাজের ক্ষেত্রে অর্থ দেবে হচ্ছে যে, খেয়ে, দেখে। আর চলমান কাজের ক্ষেত্রে অর্থ দেবে হচ্ছে উড়ন্ত, চলন্ত, পরন্ত, ডুবন্ত, এই টাইপের। দেখো স্ট্রাকচারটা কি আসবে, এটার স্ট্রাকচার আসবে হচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচারটা কেমন আসবে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে। এখন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দেখলেই তো তোমরা কন্টিনিউয়াস টেন্স বলে দাও। এই জন্যই কিন্তু শুরুতে বলছিল যে টেন্স চিনতে হইলে তোমাদেরকে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব দুইটাই দেখতে হবে। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি আছে কিন্তু অক্সিলারি নাই, সুতরাং এটা দেখলেই কিন্তু কন্টিনিউয়াস বলা যাবে না। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি আছে কিন্তু অক্সিলারি কিন্তু নাই। অক্সিলারি ভার্ব থাকলে হয়তো বা সেটা কন্টিনিউয়াসে হইতো, যেহেতু অক্সিলারি নাই সেহেতু এটা হবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। উদাহরণ দেই, দেখো বুঝতে পারবা। প্রথম বাক্যটাতে দেখো, ইটিং রাইস আই গো টু শপ। এখানে দুটো কাজের কথা বলতেছে, একটা হচ্ছে ভাত খাওয়া আর একটা হচ্ছে দোকানে যাওয়া। তা দুটো কাজ এখানে কি বলতেছে দেখো, ভাত খেয়ে আমি দোকানে যাই, ভাত খেয়ে আমি দোকানে যাই। তাহলে দুটো কাজের সাবজেক্ট কিন্তু একই, যে ব্যক্তি ভাত খাবে সেই কিন্তু দোকানে যাবে। তাইলে এখানে দুটো কাজের মধ্যে আগে হচ্ছে কোনটা? ভাত খাওয়াটা আগে হবে। তাহলে যে কাজটা আগে হবে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। দেখো বলা হয়েছিল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তাহলে তোমার ভাত খাওয়াটা যদি আগে হয়, ইটের সাথে আইএনজি করে ইটিং রাইস, ভাত খেয়ে আমি দোকানে যাই। একইভাবে 2 নম্বর এক্সাম্পলটাতে দেখো, প্লেইং ফুটবল হি উইল ক্যাচ দ্য ফিশেস। অর্থাৎ ফুটবল খেলে সে মাছ ধরতে যাবে, ফুটবল খেলে সে মাছ ধরতে যাবে। দুটো কাজ, ফুটবলও খেলবে মাছও ধরবে। যে ব্যক্তি ফুটবল খেলবে সেই ব্যক্তি মাছ ধরবে। দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হচ্ছে সেটা হচ্ছে ফুটবল খেলা, তাইলে সেই কাজটাই হবে প্রেজেন্ট পার্টিসিপল। দেখো খেলা ইংরেজি হচ্ছে প্লে, এই প্লে হচ্ছে মূল ভার্ব, তার সাথে আইএনজি যোগ করা। প্লেইং ফুটবল, প্লেইং ফুটবল হি উইল ক্যাচ দ্য ফিশেস। অর্থাৎ ফুটবল খেলে সে মাছ ধরতে যাবে,
তাহলে আমার কিন্তু উপরে যে ব্যাখ্যাটা আমি দিয়েছি, দুটো কাজের সাবজেক্ট এক থাকতেছে, দুটো কাজের মধ্যে আগে শেষ হওয়া থাকতেছে এবং দুটো কাজের সাবজেক্টও একই থাকতেছে, প্রেজেন্ট পার্টিসিপলের শর্তে মিলে যাচ্ছে। একদম সহজ। ইটিং রাইস, আই গো টু শপ। তুমি এই টাইপের অজস্র বাক্য বানাইতে পারবা। তুমি যখন স্পোকেন ইংলিশ করবা বা যখন তুমি ফ্রি হ্যান্ড রাইটিং করবা, তুমি অজস্র বাক্য কিন্তু এই টাইপের প্যাটার্নে ফেলায় প্রেজেন্ট পার্টিসিপলে তুমি বানাতে পারবা। আচ্ছা, এইবার হচ্ছে চলমান কাজের ক্ষেত্রে বুঝাবো। চলমান কাজের ক্ষেত্রে কিন্তু আর দুইটা কাজ বুঝতে হবে না, চলমান কাজের ক্ষেত্রে একটাই লাগবে। সেখানেও এই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে, কিন্তু সেখানে কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে না। যেমন দেখো, স্টপ দ্য রানিং বাস। স্টপ দ্য রানিং বাস অর্থাৎ চলন্ত বাসটিকে থামাও। চলন্ত বাসটিকে থামাও, বাসের অবস্থান বোঝাচ্ছে, বাসটা কেমন, চলন্ত অর্থাৎ চলতেছে। কোনো কিছু চলমান বুঝাইলে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল করা যাবে। সেই কাজের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে। যেমন স্টপ দ্য রানিং বাস, চলন্ত বাসটিকে থামাও। একইভাবে দেখো, আই জাম্প ফ্রম ফ্লাইং এয়ারপ্লেন উইথ প্যারাশুট। আই জাম্প ফ্রম ফ্লাইং এয়ারপ্লেন উইথ প্যারাশুট অর্থাৎ আমি প্যারাশুট দিয়ে বা প্যারাশুটের মাধ্যমে উড়ন্ত প্লেন থেকে জাম্প করেছিলাম। জাম্প করি, উড়ন্ত প্লেন থেকে জাম্প করি। এখানে প্লেনের কিন্তু অবস্থা বোঝাচ্ছে, প্লেনটা কেমন, চলমান, মানে কাজটা কিন্তু হচ্ছে, উড়ন্ত, উড়তেছে। সেই উড়ন্ত প্লেন থেকে আমি প্যারাশুট থেকে জাম্প করি। তো এরকম অজস্র বাক্য তোমরা চলমান কিন্তু তোমরা খুঁজে বের করতে পারবা এবং সেগুলো নিজেরাই কিন্তু ট্রান্সলেট করে তোমরা সুন্দর স্পোকেন ইংলিশও করতে পারবা, ফ্রি হ্যান্ড রাইটিংও করবা এবং এগুলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রেও খুবই প্রয়োজন হবে। এই জন্য মনোযোগ দিয়ে দেখো, প্রেজেন্ট পার্টিসিপলটা বুঝালাম। এর পরের স্লাইডে দেখো পাস্ট পার্টিসিপল আসছে। পাস্ট পার্টিসিপল, তাহলে পাস্ট পার্টিসিপল এর আগে বুঝলাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কী করবে, চলমান এবং দুটি কাজের মধ্যে আগে শেষ হওয়া কাজ করবে। আর পাস্ট পার্টিসিপলটা কী করবে, কোনো কাজ নিষ্পন্ন বুঝাইলে সেটা পাস্ট পার্টিসিপল করা যাবে। কোনো কাজ নিষ্পন্ন বুঝাইলে মানে কি, কোনো কাজ যদি শেষ হয়ে যায় সেটা বুঝাইলে পাস্ট পার্টিসিপল করা যাবে। এক্ষেত্রে অর্থ দেবে কেমন, এক্ষেত্রে কোনো কাজ শেষ হয়ে গেলে তারে এক কথায় প্রকাশ করলে যেমন অর্থ পাওয়া যায় তেমন অর্থ দেবে। পাস্ট পার্টিসিপলটা হচ্ছে কি, কোনো কাজ নিষ্পন্ন বুঝাইলে সেটা পাস্ট পার্টিসিপল করা যাবে, আর এক্ষেত্রে কোনো কাজ শেষ হয়ে গেলে তারে এক কথায় প্রকাশ করলে যেমন অর্থ দেবে ঠিক তেমন অর্থই পাস্ট পার্টিসিপলে হবে। এটার স্ট্রাকচারটা আসলে কি, স্ট্রাকচারটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 তোমরা যেটা বলো, V3। কিন্তু V3 যদি টেন্সে বসতে হয় তাহলে কিন্তু সেখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভের ব্যবহার আসে। কিন্তু এই পাস্ট পার্টিসিপল যেখানে ব্যবহার হবে এখানে কোনো টেন্সের মতন করে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভের ব্যবহার প্রয়োজন হবে না। তাইলে কোনো কাজ নিষ্পন্ন বুঝাইলে, কোনো কাজ শেষ হয়ে গেলে তারা এক কথায় প্রকাশ করলে যেমন অর্থ দেবে পাস্ট পার্টিসিপল ঠিক তেমনই অর্থ দেবে। দেখো এক্সাম্পল, হ্যাভ ইউ এভার সিন ডেভেলপড কান্ট্রি লাইক অস্ট্রেলিয়া? তুমি কি অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশ কখনো দেখেছো? হ্যাভ ইউ এভার ডেভেলপড কান্ট্রি লাইক অস্ট্রেলিয়া? হ্যাভ ইউ এভার সিন ডেভেলপড কান্ট্রি লাইক অস্ট্রেলিয়া? তুমি কি কখনো অস্ট্রেলিয়া মতো উন্নত দেশ দেখেছো? এখানে দেখো উন্নত দেশ, যে দেশটা উন্নত হয়ে গেছে তার এক কথায় তোমরা কি বলবা, উন্নত। তাহলে দেখো এখানে ডেভেলপড বসছে, কিন্তু তার আগে কিন্তু কোনো হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ বসে নাই। এখানে সিন যেটা আছে, সিনের কারণে কিন্তু হ্যাভের ব্যবহার আসছে। হ্যাভ সিন, হ্যাভ ইউ এভার সিন ডেভেলপড কান্ট্রি লাইক অস্ট্রেলিয়া? এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে যে তুমি কি কখনো অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশ দেখেছো? দেখো পরের 2 নম্বর এক্সাম্পলটাতে, আই গট এ কালার্ড পেন। আমি একটা রঙিন কলম পেয়েছিলাম, যে কলমটা রঙিন হয়ে গেছে তাহলে তোমরা এক কথায়, মানে রাঙানো হয়ে গেছে যে কলমটা, তাহলে তোমরা এক কথায় কী বলবা, রঙিন। তাহলে কালার্ড, দেখো V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে, কালার্ড। এই কালার্ড ব্যবহার করার কারণে এর আগে কিন্তু কোনো হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ ব্যবহার করা হয় নাই। একইভাবে দেখো, স্টপ দ্য স্ন্যাচেড বাস। স্ন্যাচ শব্দটার অর্থ হচ্ছে হাইজ্যাক করা বা ছিনতাই করা, অর্থাৎ ছিনতাইকৃত বাসটিকে থামাও। যে জিনিসটা ছিনতাই হয়ে গেছে বা হাইজ্যাক হয়ে গেছে তাহলে তোমরা কি বলবো, এক কথায় ছিনতাইকৃত বা হাইজ্যাককৃত। এখানে কি বলতেছে, ছিনতাইকৃত বাসটিকে থামাও। সেই যে এক্সাম্পলটা দেখো, হি থ্রো এ ব্রোকেন গ্লাস। সে একটা ভাঙা গ্লাস নিক্ষেপ করেছিল। কেমন গ্লাস, ব্রোকেন গ্লাস। যে গ্লাসটা ভেঙে গেছে তাহলে তোমরা এক কথায় কি বলবা, ব্রোকেন, ভাঙা। তাহলে সে একটা ভাঙা গ্লাস নিক্ষেপ করেছিল,
তাহলে পাস্ট পার্টিসিপল ব্যাপারটা বোঝা গেছে যে কোনো কাজ নিষ্পন্ন হয়ে যাবে এবং সেই কাজটা শেষ হয়ে যাওয়ার পরে তারা এক কথায় প্রকাশ করলে, যেমন দেখো ভাঙা, ব্রোকেন, এক কথায় কোনো জিনিস ভেঙে গেলে ভাঙা। স্ন্যাচেড, ছিনতাই হয়ে গেছে, স্ন্যাচেড। কালার্ড, রঙিন। উন্নত হয়ে গেছে, সেটা উন্নত, ডেভেলপড, এরকম। আশা করি পাস্ট পার্টিসিপলটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী স্লাইডটাতে দেখো পার্টিসিপলের শেষ যে টার্মটা পারফেক্ট পার্টিসিপল। তিনটা পার্টিসিপলের আলোচনা ছিল, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলে কি বলছে দেখো, দুটি কাজের মধ্যে আগে শেষ হওয়া কাজের ক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপল করা যাবে। আচ্ছা, এই একই কথাটাই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলও কিন্তু বলা হয়েছিল, দুটি কাজের মধ্যে আগে শেষ হওয়া কাজ। পারফেক্ট পার্টিসিপলও তো একই কথা বলতেছে, দুটি কাজের মধ্যে আগে শেষ হওয়া কাজ। তা তুমি পার্থক্য করবা কোন জায়গা থেকে? দেখো ওইখানে প্রেজেন্ট পার্টিসিপলে বলা ছিল দুটি কাজের মধ্যে আগে শেষ হওয়া কাজ থাকবে, কিন্তু দুইটা কাজের সাবজেক্ট একই থাকবে। আর পারফেক্ট পার্টিসিপলে বলতেছে দুটি কাজের মধ্যে আগে শেষ হওয়া কাজকে পারফেক্ট পার্টিসিপল করা যাবে, কিন্তু এক্ষেত্রে দুটো কাজের সাবজেক্ট ভিন্ন হবে। এবং প্রেজেন্ট পার্টিসিপলে দুটি কাজের ক্ষেত্রে একই সাবজেক্টের ক্ষেত্রে অর্থ দিচ্ছিল যে, খেয়ে, দেখে। আর এখানে অর্থ দেবে হচ্ছে গেলে, খেলে, দেখলে, ঘুমালে, এই টাইপের। অর্থাৎ লয়কারে লে শব্দটা থাকবে। পড়ার ক্ষেত্রে পড়লে, মাছ ধরার ক্ষেত্রে ধরলে, ওড়ার ক্ষেত্রে উড়লে, এরকম। আর ওখানে ছিল যে, খেয়ে, দেখে। তাহলে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রেজেন্ট পার্টিসিপলও দুটি কাজের মধ্যে আগে শেষ হওয়া কাজ হবে এবং পারফেক্ট পার্টিসিপলও দুটি কাজের মধ্যে আগে শেষ হওয়া কাজ হবে, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের দুটো কাজের সাবজেক্ট একই হবে, পারফেক্ট পার্টিসিপলে দুটি কাজের সাবজেক্ট ভিন্ন হবে। ওখানে প্রেজেন্ট পার্টিসিপলে অর্থ দেবে যে, খেয়ে, দেখে, আর এখানে পারফেক্ট পার্টিসিপলে অর্থ দেবে হচ্ছে গেলে, খেলে, দেখলে, ঘুমালে, এই টাইপের। আচ্ছা, এটার স্ট্রাকচারটা কি দেখো। প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচার ছিল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, কিন্তু পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচার হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ হ্যাভিং প্লাস V3 হবে। এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচার। এক্সাম্পল দেখ, হ্যাভিং হি ইটেন রাইস উই শ্যাল গো টু ভিজিট। সে ভাত খেলে আমরা বেড়াতে যাব। দেখো দুইটা কাজের সাবজেক্ট কিন্তু ভিন্ন, সে আর আমরা। দুটা কাজের মধ্যে আগে হবে কোনটা? হ্যাভিং হি ইটেন রাইস, সে ভাত খেলে, সে আগে ভাত খাবে, তারপরে উই শ্যাল গো টু ভিজিট, তারপরে আমরা বেড়াতে যাব। তাহলে পারফেক্ট পার্টিসিপল কিন্তু শর্ত ঠিকই মানছে। দুটো কাজের মধ্যে আগে যে কাজটা শেষ হচ্ছে সেটা হচ্ছে হ্যাভিং হি ইটেন রাইস, সে ভাত খেলে আমরা বেড়াতে যাব। একইভাবে দ্বিতীয় উদাহরণটা যদি বুঝাই, হ্যাভিং দে ইনভাইটেড হিম হি উইল ট্রাই টু পার্টিসিপেট দ্য প্রোগ্রাম। হ্যাভিং দে ইনভাইটেড হিম হি উইল ট্রাই টু পার্টিসিপেট দ্য প্রোগ্রাম, অর্থাৎ তারা তাকে দাওয়াত করলে সে প্রোগ্রামে অংশগ্রহণ করবে। এখানে দেখো দাওয়াত করবে কারা? তারা। আর অংশগ্রহণ করবে কে? সে। তার মানে দুটো কাজের সাবজেক্ট কিন্তু ভিন্ন, কিন্তু দুটো কাজের মধ্যে আগে হচ্ছে কোনটা? দাওয়াত দেওয়ার কাজ, পরে কিন্তু তারা অংশগ্রহণ করবে। একইভাবে 3 নম্বর এক্সাম্পলটা দেখো, হ্যাভিং ইউ গিভেন মি দ্য পেন, আমাকে কলমটি দিলে আই উইল রাইট এ লেটার টু মাই ফাদার, আমি আমার বাবাকে একটা চিঠি লিখব। তাহলে এখানে কলম দেবে কে? তুমি আমাকে কলমটি দিলে আমি আমার বাবাকে একটা চিঠি লিখব। তাহলে দুইটা কাজের মধ্যে আগে হবে কোন কাজটা? কলম দেওয়া। আর পরে হবে কোনটা? চিঠি লেখার কাজ। তাহলে তুমি আমাকে কলম দিলে, হ্যাভিং ইউ গিভেন, দেখো হ্যাভিং এর পরে একটা সাবজেক্ট বসতেছে, এরপরে V3। হ্যাভিং ইউ গিভেন মি দ্য পেন, তুমি আমাকে কলম দিলে আমি আমার বাবাকে একটা চিঠি লিখব। তা আজকে চতুর্থ ক্লাস, তো পারফেক্ট পার্টিসিপলের আলোচনা এই পর্যন্তই। তো আমরা মূলত এই চতুর্থ ক্লাসে আলোচনা শুরু করেছিলাম যে একটা বাক্যে একটা ভার্ব কত ধরনের থাকতে পারে, তারই ধারাবাহিকতায় আমরা টেন্সের আলোচনা আগেই করেছি, প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম। আর আজকে আলোচনা করলাম হচ্ছে পার্টিসিপলের যে 3টা ফর্ম আছে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে অবশ্যই প্রশ্ন করবা, আমি তোমাদেরকে আবার নতুন ক্লাস দিয়ে বুঝিয়ে দিব, অথবা হচ্ছে কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।